সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম জঙ্গি বিরোধী অভিযান এবং রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন জনাব শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। এবং রয়েছেন দ্য নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। টাইগারদের বোলিং তোপে ধরাশায়ী ইংলিশরা, টাইগার সমর্থকদের উল্লাস। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবী বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে, জানালেন মন্ত্রী। সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি শিক্ষাবিদদের। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা একটি মহল চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, বললেন খাদ্যমন্ত্রী। চুক্তি ভাঙলে চালকল মালিকদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি। এবং গাজীপুরের পাতারটেকে নিহত জঙ্গিরা কারো সঙ্গে মেলামেশা করত না, জানালেন এলাকাবাসী। বাড়িওয়ালার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ পুলিশের। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা খেলার শিরোনাম, আমাদের প্রথম শিরোনাম, খেলার শিরোনাম যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। মানে আমরা শেষ উইকেট, এখন খেলা চলছে, দেখা যাক কি হয়। আমরা খেলার রেজাল্ট যদি হয় বাংলাদেশের পক্ষে, যে আমরা অবশ্যই খেলার সরাসরি অংশে যাব। আমরা আলোচনাটা শুরু করি যে বিষয়ে আমাদের আজকের শিরোনাম জঙ্গি বিরোধী অভিযান এবং রাজনীতি। শাহরিয়ার ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জঙ্গি বিরোধী অভিযান গত ১ জুলাই হলি আর্টিজানে যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখি যে নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে, বড় বড় অভিযান, কল্যাণপুরে বলেন অথবা সর্বশেষ যেটা হলো গাজীপুরে, নারায়ণগঞ্জে হলো। এবং আমরা এইটাও নিরাপত্তা বাহিনী বলেছে তাদের প্রত্যেকটার ক্ষেত্রে ছিল যে ওই জঙ্গি গোষ্ঠীগুলো বিভিন্ন অভিযান চালানোর পরিকল্পনা করছিল। এবং গতকাল যেটি হলো 3টি জায়গায়, গাজীপুরে 2টি এবং আরেকটি টাঙ্গাইলে, গতকাল যেটি হলো সেটা বলা হচ্ছে যে পূজা এবং আশুরাকে কেন্দ্র করেই তাদের প্রস্তুতি চলছিল। এবং সেই প্রস্তুতি এবং পুলিশ ট্র্যাক করে তাদেরকে ধরেছে, তার লক্ষ্য ঠিক করেছে এবং সেখানে অভিযান চালিয়ে তাদেরকে নির্মূল করেছে। কিন্তু আমরা এর পরপরই দেখি রাজনীতি বলতে আমরা যদি বলি যে বিএনপির পক্ষ থেকে এই অভিযান সম্পর্কে প্রশ্ন তোলা আগেও হয়েছে, গতকাল হয়েছে। আমরা যদি দেখি কল্যাণপুর অভিযানের পর, সেটা প্রয়াত হান্নান শাহ তখন বলেছিলেন যে তারা আসলে জঙ্গি কিনা। আমরা দেখি যে নারায়ণগঞ্জের পর একই কথা বলা হয়েছিল যে কেন মেরে ফেলা হয়। বেগম খালেদা জিয়া বলেছিলেন 27 আগস্ট অভিযান চালানো হয়েছিল এবং 1 সেপ্টেম্বর উনি বলেছিলেন তাদেরকে কেন মেরে ফেলা হয়। গতকালও দেখলাম যে এই ঘটনার পরে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বললেন। তো অভিযান বিষয়ে সন্দেহ বা এই রাজনীতির একটা বিরোধিতা করতে হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড, এটা তো বিএনপির রাজনীতির বৈশিষ্ট্য। এটা তো নতুন কিছু নয়। আমরা তো যখন থেকে এই যে শুরু হলো যেটা ব্যাপক আকারে 2001 সালের পর থেকে, তখন থেকে আমরা দেখছি যে যখনই জঙ্গিদের কোনো হামলা হচ্ছে, কিছু হচ্ছে, তখনই বিএনপি বলছে এটা আওয়ামী লীগ করছে, এটা ভারত করেছে। আমার কথাই ধরুন না কেন, 2002 সালে আমাকে, মুনতাসির মামুনকে যখন গ্রেফতার করা হলো, হারকত জিহাদ বলল ময়মনসিংহের সিনেমা হলে তারা বোমা ফাটিয়েছে। গ্রেফতার করা হলো আমাদেরকে, তার সঙ্গে সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের নেতাদেরকে। এবং আমাদেরকে রিমান্ডে নিয়ে কি বলা হচ্ছে যে লিখে দিতে হবে এটা আওয়ামী লীগ করেছে, ভারত করেছে। এই ঘটনাগুলোই তো প্রমাণ করে যে জামাতের সঙ্গে বিএনপি ঘর করতে গিয়ে যেটা হচ্ছে, জামাতের যাবতীয় সন্ত্রাসের দায় দায়িত্ব বিএনপি নিজের কাঁধে তুলে নিয়েছে। আপনি খেলা দিয়ে শুরু করলেন,
আমি তো খুব নিশ্চিত যে আজকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বলুন কিংবা বেগম খালেদা জিয়া বলুন, জেনারেল এরশাদ বলুন, সমস্ত রাজনৈতিক দল কিন্তু আজকে খেলা দেখছেন এবং এই এই ক্ষেত্রে খেলা আমাদেরকে জাতীয় ঐক্য একটা খেলার নিয়ে আমাদের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ আজকে জিততে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী অভিনন্দন জানাবেন, খালেদা জিয়া অভিনন্দন জানাবেন, রওশন এরশাদ বিরোধী দলের নেতা অভিনন্দন জানাবেন। কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টা খেলার চেয়ে কি কম গুরুত্বপূর্ণ আমাদের কাছে? রাজনীতিবিদদের এই সমস্ত বক্তব্য শুনে তাই মনে হয় আমাদের যে জঙ্গিদের ধরা হচ্ছে, মানে কেন ধরা হচ্ছে, কেন মারা হচ্ছে, কেন ধরছে না কেন? হ্যাঁ, ধরে কেন জঙ্গিরা তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? সশস্ত্র অবস্থায় রয়েছে, পুলিশ যখন তাদেরকে আত্মসমর্পণ করতে বলছে তারা গুলি করছে। এখন গুলি করবে তারা, তো পুলিশ কি তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেবে? এইটাই কি আমরা আশা করি কিনা? এবং এই যে শোলাকিয়ার ঘটনাটা আপনারা খেয়াল করেছেন যে পুলিশ যখন চ্যালেঞ্জ করলো তখন তারা কিন্তু চ্যালেঞ্জের করতে আত্মসমর্পণ করেনি, তারা গুলি করেছে। পুলিশ প্রথমে পায়ে গুলি করেছে এবং সেই ছেলে পড়ে গেছে মাটিতে, মাটিতে পড়ে যাওয়া অবস্থায় পুলিশকে গুলি করছে, পুলিশকে আহত করেছে। আর পুলিশ তখন কি করবে? তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করতে হবে। আপনি বাইরে তাকিয়ে দেখুন, প্যারিসের ঘটনা, দুটো ঘটনা যে গত বছর ঘটলো, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে একজন লোক। প্যারিসে প্রশ্ন তুলেছে, সরকার বলুন, বিরোধী রাজনৈতিক দল বলুন, কেউ পুলিশের এই সমস্ত কাজে প্রশ্ন তোলে না সমস্ত ঘটনাতে। এবং যেটা আমরা হলিয়ার্টে আরে প্যারিসে যেটা দেখলাম যে শার্লি এবদোর ঘটনাতে কিভাবে চেজ করে পুলিশ তাদেরকে হত্যা করলো এবং সেখানে ধরার সুযোগ ছিল। কিন্তু সেইখানে যেটা হচ্ছে কথা যে বিশেষ করে শার্লি এবদোর ঘটনায় তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না যখন তারা ওই যে ইয়েতে আশ্রয় নিয়েছিল। কিন্তু এই নিয়ে বিদেশে কেউ প্রশ্ন তোলে না। এটা বিএনপির যেটা হচ্ছে যে কি তাদের জামাতের যাবতীয় দায় নিজেদের ঘাড়ে তুলে দিতে হবে এবং বলতে হবে যে সন্ত্রাসের এটা জামাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বিএনপি জামাতকে মদদ দিচ্ছে না, যাবতীয় সন্ত্রাস আওয়ামী লীগ করছে। তো এতে কি হচ্ছে? বিপন্ন হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্য। যে জাতীয় ইস্যুগুলোতে, আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না আসতে পারেন, এই দেশের চেয়ে তো দুর্ভাগ্য তো আর কোনো দেশে হতে পারে না। তা আমরা সবসময় তো বলি বাংলাদেশের দুর্ভাগ্য এটাই, এই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ থাকে, জাতীয় নিরাপত্তা নিয়ে পক্ষ বিপক্ষ থাকে। পৃথিবীর অন্য কোথাও কিন্তু এমনটি দেখবেন না। সেই জন্য আমরা বারবার বলছি, ওই যে স্বাধীনতা বিরোধী ৭২ সংবিধানে যেভাবে জামাত নিষিদ্ধ করা হয়েছিল, এই সন্ত্রাসীদের গডফাদার জামাতকে যতক্ষণ আপনি নিষিদ্ধ না করবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন এই বাংলাদেশে সরকারে থাকুন, বিরোধী দলে থাকুন, আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস মানতে হবে, ৭১ মানতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা, ৭২ সংবিধান, এটা মানতে হবে। এর বাইরে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। ওইখানে যতক্ষণ আমরা যেতে না পাচ্ছি, বাংলাদেশে কিন্তু আমরা এই জঙ্গি মৌলবাদী সন্ত্রাস বলুন, সাম্প্রদায়িক সন্ত্রাস, এই আশঙ্কা থেকে কখন আমরা মুক্ত করতে পারবো না। জি, জেনারেল শিকদার, আপনি কি বলবেন যে এই বিষয়টি, যে যখনই অভিযান তখনই এই অভিযানের নিন্দা করে একটা গ্রুপ দাঁড়িয়ে যায়? আমরা বিএনপির পক্ষে কথা বলছি। বিএনপি আমরা দেখলাম 3টে অভিযানে একই কথা বিএনপি বললো যে কেন ধরা হয় না, কেন, এবং তারা জঙ্গি কিনা এই প্রশ্ন তোলা হয়েছে, তারা কেন ধরা হয় না এই প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন সময়। দেখুন, এটাকে আমি একটু ব্যাখ্যা করব, মানে মিলিটারির দৃষ্টিভঙ্গি থেকে বা নিরাপত্তা দৃষ্টিভঙ্গি থেকে। কারণ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তো এটাকে কিন্তু একটু এক ধরনের মিনি যুদ্ধ বলা যায়। দুই পক্ষ যখন অস্ত্র পরিচালনা করে, তো সারা পৃথিবীতে, সারা বিশ্বে আপনি আন্তর্জাতিক কনভেনশন আছে, যুদ্ধের একটা কনভেনশন আছে, বাংলাদেশ সরকারের সিআরপিসি আছে, পুলিশের রুলস অফ এনগেজমেন্ট আছে, অস্ত্র ব্যবহার কখন কিভাবে করবেন, কিভাবে গুলি চালাবেন, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবেন, সব কিছু আছে। তো যে কথাটি বললাম যে একটা মিনি যুদ্ধক্ষেত্র যখন শুরু হয়, তখন কিন্তু উভয় পক্ষেরই লক্ষ্য থাকে যে বিপরীত পক্ষকে যত তাড়াতাড়ি হত্যা করা যায়, বিপরীত পক্ষকে যত তাড়াতাড়ি হত্যা করা হয়, যত ক্যাজুয়ালিটি বিপরীত পক্ষের বেশি করা যায়। এবং সেটি নিয়ে কিন্তু এই যত ছোট যুদ্ধ বলেন, বড় যুদ্ধ বলেন, কোথাও কোনো বিশ্বে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। কারণ এটা একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের অস্ত্র আছে, যে বসে থাকবে সেই নিহত হবে। সুতরাং এখানে অস্ত্র নিয়ে বসে থেকে তাকে নিরস্ত্র অবস্থায় বা তাকে আত্মসমর্পণ করানো যায় কিনা, এই চিন্তাটা একেবারে। আপনাকে এখানে থামাই। এইমাত্র বাংলাদেশ সিরিজে সমতা ফেরালো
বাংলাদেশ সমতা ফেরল। আমরা একটু সেই লাইভে যাই, তারপরে আমরা আবার আলোচনায় আসবো। যে দর্শক, আমরা আলোচনায় যাচ্ছি, সেই লাইভে যাচ্ছি, খেলার লাইভে। জি। Disappointed England camp. There's the victorious captain with bat, ball, leadership skills. He's done it all this evening. I think there's any. যে আমরা দেখছিলাম সরাসরি খেলার কিছু অংশ। বাংলাদেশ 34 রানে আজকে জিতে সিরিজে ফিরল, সিরিজের সমতায় আসলো আর কি। যাই হোক, আমরা পরবর্তী ম্যাচের অপেক্ষায় থাকলাম। সিরিজ আমার মনে হয় বাংলাদেশ টিমকে আমার অভিনন্দন জানাতে পারি। অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। জি। তো যে আলোচনায় আমরা ছিলাম, সুতরাং এখানে কিন্তু এই প্রশ্নটা একেবারে অবান্তর, এবং যদি কেউ প্রশ্ন তোলেন, যদি তিনি যৌক্তিক মানুষ হন, তাকে বলতে হবে যে আন্তর্জাতিক কোনো কনভেনশন এখানে ভঙ্গ হয়ে গেছে কিনা, দেশের আইন কোনো ভঙ্গ হয়েছে কিনা, পুলিশকে অস্ত্র ব্যবহার করবার যে রুলস অফ এনগেজমেন্ট দেওয়া হয়েছে তার কিছু ভঙ্গ হয়েছে কিনা, তার কোনো কিছুই কিন্তু এই যে আপনি আরো পিছনের কিছু উদাহরণ আপনি দিয়েছেন, এই পর্যন্ত যদি আমরা হোলি আর্টিজান থেকে ধরি, তারপরে নারায়ণগঞ্জ, কল্যাণপুর, পরে এটি দেখলাম, তথ্যপত্র কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। এবং আমরা এই যে দৃষ্টিভঙ্গি, যে বিশ্লেষণটা আমি বলছি, নিরাপত্তা বা একটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে দৃষ্টিভঙ্গি, তার থেকে কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখেছি যে পুলিশের রুলস এন্ড এনগেজমেন্টের কোন রকম কোনো ভঙ্গ হয়নি। সেই অভিযোগ কেউ এ পর্যন্ত উত্থাপন করেননি। আর আন্তর্জাতিক কনভেনশন যেটা বলছে সেখানেও কোনো হয়নি। তো তারপরে যে জঙ্গিরা আজকে বাংলাদেশের জননিরাপত্তা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বলেন, সেটাকে হুমকির মধ্যে ফেলছে তাদের কর্মকাণ্ডের দ্বারা। আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, যেটা এখন সার্বজনীন উৎসব, শারদীয় দুর্গাপূজার সামনে, আশুরার সামনে, গত বছর আশুরাতে একটা অঘটন এই জঙ্গিরা ঘটিয়েছিল। এই সব কিছু, এবং সেটাই ছিল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রথম একটি শিয়াদের উপর একটা আক্রমণ। শুধু এই সব কিছু সামনে রেখে এই জঙ্গিরা যখন এই ধরনের প্রস্তুতিমূলক কার্যকলাপ তাদের আস্তানায় বসে চালাচ্ছে, সেখানে পুলিশ যে এই ধরনের সফল অভিযান চালানোর পরে সারিয়ার ভাই যেটা বললেন, সমস্ত দল বা নির্বিশেষে পুলিশের সমালোচনা আমরা অনেক কারণে করে থাকি, অন্তত এই জায়গায় এসে সবাই পুলিশের এই সফলতার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার ছিল, এবং অভিনন্দনের মতো তারা কাজ করেছে। এখন দেখেন, তারা পুলিশ বিগত দিনের কথা আমরা বাদ দিলাম, আমরা এই ঘটনায় আলোচনা করি। পুলিশ তাদের পেশাগত দক্ষতার সর্বোচ্চ যে একটা মানে আপনার দক্ষতা, তার প্রমাণ রেখেছে। দেখেন, ওখানে কিন্তু ঘনবসতি এলাকা, সেখানে দুর্ঘটনা ঘটতে পারত, সাধারণ পাবলিকের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ তারা কয়েক ঘন্টা কিন্তু গুলি বিনিময় হয়েছে, পুলিশের নিজস্ব কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এই সব কিছু কি প্রমাণ করে? দুটি জিনিস প্রমাণ করে। একটা, যে পুলিশের কমিটমেন্ট সেখানে শতভাগ ছিল, পুলিশের যে প্রফেশনাল দক্ষতা সেটি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং সফলভাবে অভিযান শেষ করতে সক্ষম হয়েছে। সুতরাং এর পরে কোনো রাজনৈতিক দল বা যে আপনি নাম বললেন, তাদের সিনিয়র নেতারা যখন প্রশ্ন তোলেন, তখন আমরা দুটি আমাদের কাছে মনে হয়, আমরা জানি না কেন তিনি এই ধরনের প্রশ্ন তুললেন। তো আমরা যদি মানে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, হয়তো মেবি বিএনপির রাজনৈতিক অবস্থা এখন আমরা দেখছি, এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়ত্বপনাই বলা যায়। তার কারণ, তাদের রাজনীতি করা বোধহয় আর সরকারের বিরুদ্ধে কিছু বলার হয়তো কিছু নাই, কি এক বলবেন, তো এটাই একটি ইস্যু, সেইভাবে বললেন। কিন্তু তারা চিন্তা করলেন না যে এটা সরকারের বিষয় নয়, এটা দেশের বিষয়, এটা রাষ্ট্রের বিষয়, এটা জনগণের নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। সুতরাং আমি মনে করি এটি বলে বিএনপি আর একটা ব্লান্ডার করলেন, এবং তাতে বিএনপিরই ক্ষতি হবে। কারণ এটি বাংলাদেশের মানুষ কিন্তু আজকে জঙ্গিদের বিরুদ্ধে, আপনি দেখছেন যে ওই যে স্থানীয় লোকজনের ভাষ্য কি ছিল, তারা বলে যে এই জঙ্গিরা এখানে বসবাস করছিল, এটা আমাদের জন্য একটা অভিশাপ। আর আপনি নিশ্চয়ই দেখছেন যে কল্যাণপুরের, তারপরে ওই যে নারায়ণগঞ্জের ঘটনার পরে জঙ্গিরা নিহত হয়েছেন, সেই জঙ্গিদের আত্মীয় স্বজন কিন্তু এই লাশ পর্যন্ত দেখতে আসেনি। দুনিয়ায় মায়ের থেকে কিন্তু বড় মানে সন্তানের প্রতি মায়া আর কারো হয় না, সেই মা পর্যন্ত সন্তানের এই জঙ্গিদের লাশ দেখতে আসেনি। এত বড় একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এত বড় একটা ঘৃণা জঙ্গিদের প্রতি সৃষ্টি হয়েছে। তারপরে যদি কেউ এই ধরনের কথা বলেন, তাহলে ওই যেটা বললাম রাজনৈতিক দেউলত্বপনা হয়। আরেকটি জিনিস আমাদের এখন যুক্তির খাতিরে বলতে হয়, সেটি হলো এই জঙ্গিদের মূল শিকড় জামাতের রাজনীতির ভিতরে নিহিত। সেটা বহুবার আপনি যদি আমাকে প্রমাণ দিতে বলেন, আমি একটা একটা করে ঘটনা বলবো, সুনির্দিষ্ট ডেট তারিখ উল্লেখ করে এটা বলবো, যে আমি শেষ করে দিই 10 সেকেন্ডে। সুতরাং বিএনপি যখন
এই জঙ্গিদের কথা, মানে এমন কথা বলে যেটা মনে হয় যে হয়তো জঙ্গিদের প্রতি তারা হয়তো মার্চে দেখাচ্ছেন বা জঙ্গিদের পক্ষে কথাটি যাচ্ছেন, সহানুভূতি যাচ্ছেন, তখন ইনডাইরেক্টলি আমাদের কাছে মনে হয় যে তারা বোধহয় সেই জামাতের প্রভাব থেকে তারা বেরোতে পারছেন না, এবং জামাতের প্রভাব তাদের প্রতি এখনো অটুট রয়েছে, এবং জামাতের পক্ষেই তারা কথা বলছেন। যে আজিজ ভাই, আপনি কি বলবেন যে এই যে প্রত্যেকবারই যে জঙ্গি বিরোধী অভিযান হয় এবং বিএনপির পক্ষ থেকে একই ধরনের কথা আসে, আমরা তিনটি ঘটনা দেখলাম যেটা আমরা এখানে উল্লেখ করলাম, কল্যাণপুর, নারায়ণগঞ্জ এবং গতকাল গাজীপুর এবং টাঙ্গাইল, একই ধরনের ঘটনা বিএনপির শীর্ষ পর্যায়ের থেকে স্থায়ী কমিটি অথবা বিএনপি চেয়ারপারসন একই ধরনের কথা বলেছেন। এবং শুধু এটা না, আমরা এটাও দেখি যে 1 জুলাই হলি আর্টিজানের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন পরদিনই বলেছেন এক বিবৃতিতে, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণেই এ ধরনের হামলা, এটাও উনি বলেছিলেন। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার ভাই বলেছেন যে জাতীয় নিরাপত্তা, এবং সেই সাথে আমি বলবো জাতীয় ইস্যু, এই দুটি বিষয়ে আমাদের রাজনীতিবিদদের কোনো ঐক্যমত্য নাই। আমরা জাতি ঐক্যমত্য হতে পারছি না। এই কারণেই যখনই কোনো ঘটনা ঘটে তখনই দেখবেন এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। এই রাজনৈতিক কালচারটা চলে আসছে। তো এখন আপনি যেটা বলছেন জঙ্গি, এটা বৈশ্বিক ব্যাপার, এবং আমরা যে বাংলাদেশের যে অবস্থা এবং বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থা যেটা, তাতে করে আমরা কিন্তু জঙ্গিবাদটা আমাদের বাংলাদেশের জন্য এটা থ্রেট। কারণ আমি যা সংক্ষেপে বলতে চাই, 60-70 এই আপনার পশ্চিমা দেশের প্রধান শত্রু ছিল সমাজতন্ত্র, এবং তারা কিন্তু দেখেন সমাজতান্ত্রিক দেশগুলোর উপরে তাদের বিভিন্নভাবে কূটনৈতিক, সামরিক সব রকম হস্তক্ষেপ বা চালিয়ে এটা সমাজতন্ত্রকে কিন্তু অলমোস্ট নিঃশেষ করেছে। এরপরেই সারা বিশ্বে আমার কাছে মনে হয়েছে মুসলিম দেশ হচ্ছে একমাত্র আপনার পশ্চিমা দেশের যদি ঐক্যবদ্ধ হয় থ্রেট হিসাবে দাঁড়াতে পারে। এই জন্য এক এক করে প্রত্যেকটা সমৃদ্ধ, দেখেন মুসলিম সমৃদ্ধ দেশগুলোর রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে এবং দেশগুলোতে জঙ্গি উৎপাদন করা হয়েছে, এবং সেই জঙ্গি উৎপাদনে উগ্র মুসলিম তারা এখানে মাথা দিয়েছে। এবং এখন মুসলিম অলমোস্ট দেখেন সবগুলো দেশ, আপনি ইরাক বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, এগুলো শেষ। যদিও তারা শেষে এসে বলছে যে এইটা এই সাদ্দাম এবং ইরাক, সিরিয়া, এগুলো আমি শেষ করে আসতেছি। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে এখন এটা যেহেতু বৈশ্বিক ব্যাপার, এবং সিরিয়া এবং ইরাকে যে আইএসের যে অবস্থান ছিল সেটা কিন্তু কমে অলরেডি অর্ধেক এসে গেছে, এবং তারা তুরস্ক ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। এখন অটোমেটিক একটা ফোরকাস্ট করেছে একটা গ্রুপ যে তারা 2017 সালে সম্ভবত তাদের চূড়ান্ত পরাজয় ঘটতে পারে। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি নিরাপদ? না, আমি তা মনে করছি না। কারণ গত বছরের শেষের দিকে আরেকটা জরিপ ছিল যে এই দেশের 41% মানুষ মনে করে যে ইসলামিক সংগঠন তারা সমর্থন করে, এটা খারাপ নয়। 19% মাত্র বলে যে ইসলামিক রাজনৈতিক দল এরা খারাপ। তাহলে আমরা কোন জায়গায়? এটা আমেরিকার একটা, আমি তথ্যটা নিয়ে আসতে পারিনি, এটা একটা জরিপ বেরোয়ছিল গত বছরের শেষের দিকে। তারা একটা সারা বাংলাদেশে জরিপ করেছে। তো জরিপে বলা হয়েছে বাংলাদেশের 41% লোক মনে করে ইসলামী সংগঠন থাকে, ইসলামিক সংগঠন ঠিক আছে, আর 19% তাদেরকে বলেছে যে এটা তাদের ইসলামিক রাজনীতির বিরুদ্ধে। 97% লোক ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে, 97% লোক। এখন আমার বক্তব্য হচ্ছে এই অবস্থার প্রেক্ষিতে আমাদের কি শুধুমাত্র আইন শৃঙ্খলার বাহিনীর উপরে নির্ভর করে, যেহেতু বৈশ্বিক বিষয় এবং আমাদের দেশের যেহেতু মুসলিম প্রধান দেশ, এবং আমরা যেভাবেই হোক কম বেশি লালন করতে করতে এই ইসলামপন্থীদেরকে এমন জায়গায় নিয়ে আসছি তারা সমাজে শিকড়ও গেড়েছে। সুতরাং আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে রাজনৈতিকভাবেও তাদেরকে মোকাবেলা করা দরকার। এবং সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয়, প্রথম হচ্ছে সকল রাজনৈতিক দলের এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যমতে আসতেই হবে। কিন্তু এই ঐক্যটা কি হবে যে যখন
মানে 3টি ঘটনা দেখা গেল। কল্যাণপুরের ঘটনা দেখা গেল যে প্রথম বলা হলো যে এরা জঙ্গি কি না, এর প্রশ্ন তোলা হলো। পরবর্তীতে পুলিশ আঙ্গুলের ছাপ মিলিয়ে প্রমাণ করলো, এই কথা বলার পরে পরবর্তীতে পুলিশ প্রমাণ করলো আঙ্গুলের ছাপ মিলিয়ে ডাটাবেস, ন্যাশনাল ডাটাবেস থেকে যে হ্যাঁ এরা কারা 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 সবার পরিচয় পেল। দ্বিতীয় দফা একই ঘটনা ঘটলো। দ্বিতীয় দফায় প্রশ্ন উঠলো, দেখা গেল যে তামিম মারা গেছে। তো এই যে গতকালকে যারা হলো তাদের ব্যাপারে প্রশ্ন আসলো, হয়তো এরপরও এদের সবার পরিচয় বের হবে। ঠিক আছে, তো আমি এটি বলছি যে যদি ধরেন বিএনপি প্রথমে যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে একটা ঐক্যর আহ্বান করেছিল, তখন যদি ঐক্য হতো তাহলে কিন্তু বিএনপি এই কথা বলতে পারতো না। এখানেও আমার কাছে মনে হচ্ছে এখানেও পাওয়ার গেম আছে, এখানেও পাওয়ার গেম আছে, যেটা শাহরিয়ার ভাইও বলেছেন নিরাপত্তা যে ইস্যু নিয়ে পাওয়ার গেম। হ্যাঁ আছে তো, কারণ যতক্ষণ বিএনপি জামাতকে ছাড়ছে না, আবার সরকার জামাতকে ব্যান্ড করছে না, এখানে তো জামাতকে নিয়ে উভয় পক্ষই না, উভয় পক্ষই জামাতকে নিয়ে তো তারা এটাকে দাবার গুটি হিসেবে রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করছে। এই কথা শাহরিয়ার ভাই বলবেন। আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, হাবিব বলছিলাম, শাহজাদপুর, সিরাজগঞ্জ। জি বলেন। জি, আমার জানার আগ্রহ আজকের প্যানেলিস্টের কাছে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযানগুলো চালাচ্ছে, এটি হয়তো গাছের উপরের দিকটা আমরা কিছুটা পরিষ্কার করতে পারছি, কিন্তু জঙ্গিদের যে মূল বা গাছের শেকড়, তাদের আদর্শের জায়গা, সেই জায়গাটা আসলে উৎপাদন করতে গেলে আমাদের দেশের পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, জনগণ, মিডিয়া আসলে প্রত্যেকটা পক্ষকে কিভাবে এক প্ল্যাটফর্মে আনা যায় এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কিভাবে সবাইকে এক জায়গায় এনে একটা ঐক্যমত্য পৌঁছা দেয় বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, এ বিষয়ে তো এটা বহুত ডিবেট চলছে, ঐক্য হবে না, বলবে জামাত ছেড়ে আসো, আবার সরকার ডাক দিবে না। অন্তত পক্ষে যেগুলো নিবন্ধিত দল আছে, এখন তো জামাত নিবন্ধিত নয়, জামাত তো যারা নিবন্ধিত দল আছে সেই কয়েকটাকে ডাক দিলেই তো হয়। জামাত যদি নিয়ে বিএনপি জামাত ছাড়া না আসে, আইসোলেটেড হবে। জি শাহরিয়ার ভাই কি বলবেন? আমি আওয়ামী লীগের তরফ থেকে তো অলরেডি বলাই হয়েছে যে হ্যাঁ জাতীয় ঐক্য হয়ে গেছে, কিন্তু আমরা দেখি যে বিষয়টা হচ্ছে বিএনপির যে মনোভাব, যেটা বিএনপি, আমি এই গত সপ্তাহে আমেরিকা থেকে এসেছি। আপনি জানেন যে ওয়াশিংটনে জামাত যেরকম লবিস্ট নিয়োগ করেছে, বিএনপিও কিন্তু একইভাবে লবিস্ট নিয়োগ করেছে, এবং এই লবিস্টদের যে শত শত কোটি টাকা তারা ব্যয় করছে, এবং সেখানে একটা মত, যেটা ওয়াশিংটনের নীতি নির্ধারক থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন এসেতে, আমার যেমন আটলান্টিক কাউন্সিল অত্যন্ত প্রভাবশালী একটা থিঙ্ক ট্যাঙ্ক, তারা আমাকে নিয়ে একটা সেমিনার করেছিল। তো সেই সেমিনারে অন্যান্য থিঙ্ক ট্যাঙ্কগুলোকে তারা ডেকেছে, তার মধ্যে এখানে যারা কূটনীতিকরা ছিলেন আমেরিকার, তারাও ছিলেন, বিশেষ করে উইলিয়াম মাইলাম আমাদের যে রাষ্ট্রদূত ছিলেন এখানে। আমার বক্তব্যের পর তিনি অন্যান্য সমর্থন করলেও তিনি দাঁড়িয়ে বললেন যে জামাতের সঙ্গে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের সম্পৃক্ততার কোনো তথ্য নেই। তো তিনি যখন রাষ্ট্রদূত ছিলেন এরকম কোনো তথ্য প্রমাণ, এটা হচ্ছে তিনি বলছেন এটা একটা রাজনৈতিক বক্তব্য। তা আমি তাকে পরিষ্কার বললাম যে কি আপনি মওদুদির অরিজিনাল লেখাগুলো পড়েছেন? সিয়াসি কাশমাকাশ বা তারজুমানুল কোরআন এগুলো পড়েছেন? আপনি হাসান আল বান্না পড়েছেন? সাইদ কুতুব পড়েছেন? আপনি বিন ওয়াহাব পড়েছেন? আপনি ইমাম ইবনে হাম্বল পড়েছেন? ইমাম ইবনে তাইমিয়া পড়েছেন? যদি এগুলো না পড়ে থাকেন, জামাত কিভাবে ধর্মের নামে, ইসলামের নামে এইসব সন্ত্রাস, গণহত্যা বলুন, যাবতীয় মানবতা বিরোধী অপরাধকে বৈধতা দেয়, সেটা তো আমরা 71 থেকে শুরু করে গুলশানে হলি আর্টিজান পর্যন্ত দেখছি। সবই হচ্ছে জায়েজ, জেহাদ বাধ্যতামূলক। এটা তো জামাত করেছে, মওদুদি করেছেন। এখন সন্ত্রাস বোঝার জন্য তো আপনাকে জামাতের দর্শনে যেতে হবে, যেটা দর্শক যে প্রশ্নটি করলেন। আমরা বারবার বলছি যে আপনি শক্তি প্রয়োগ করে সাময়িকভাবে দমন করতে পারবেন। আমেরিকা তো সেটাই আমি বলে এসেছি, যে তারা যেখানে ওদের হোম ডিপার্টমেন্ট ছিল, হোমল্যান্ড সিকিউরিটি লোকেরা ছিল, স্টেট ডিপার্টমেন্ট, এরা সবাই ছিল ওই সেমিনারে। আমরা দেখুন আপনাদের সমস্যা কি, আমাদের দেশও একই সমস্যা। সরকার মনে করেন যে এটা নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা, আমাদের পুলিশ, র্যাব এরা যথেষ্ট এটাকে মোকাবেলা করবার জন্য। আমেরিকাও তাই মনে করে, তাদের হোমল্যান্ড সিকিউরিটি আছে, তাদের এফবিআই আছে, যথেষ্ট। ফ্রান্সও তাই মনে করে, পুলিশ দিয়ে এটা দমন করা যাবে। দমন করা যাবে সাময়িকভাবে, নির্মূল করা যাবে না। নির্মূল করতে গেলেই এই জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের যে রাজনীতি, দর্শন, সেইখানে আপনাকে যেতে হবে। সেইখানে যদি আপনি তাদের মূল উৎপাটন না করেন,
আপনি মারবেন, আবার আসবে, আবার হবে ওই টম অ্যান্ড জেরির খেলার মতন, ধরবেন, ছাড়া পাবে, মারবেন, আবার গজাবে। তো এইটাই হচ্ছে আমাদের সমস্যা। আমেরিকানদের আমি আরো বললাম যে দেখো, কোল্ড ওয়ার পিরিয়ডে তোমরা তো একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছিলে, যে সমাজতন্ত্র, যেটা আজিজ যেটা বললেন, যে হ্যাঁ সমাজতন্ত্র বা সাম্যবাদ এটার চেয়ে গণতন্ত্র ভালো, মুক্ত চিন্তা ভালো, আমরা মুক্ত চিন্তা, স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলোতে বিশ্বাস করি, একটা ন্যারেটিভ ছিল। এখন এই যে সন্ত্রাস মোকাবেলার ক্ষেত্রে তোমাদের ন্যারেটিভসটা কোথায়? সিরিয়াতে তো আমরা দেখছি আইএস, আল কায়দা, আমেরিকা একসঙ্গে আসাদের বিরুদ্ধে যুদ্ধটা করছে। তো সমস্যা তো এখন ওই জায়গায় হয়ে গেছে, যেটা আজ যেটা বললেন, যে আমেরিকায় কিন্তু এগুলোকে তৈরি করেছে ওই সমাজতন্ত্রকে, এখন সেটা বুমেরাং হচ্ছে। তো আমাদের সমস্যা হচ্ছে দেশীয় যেমন এটা সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। আমরা এই সামনের সপ্তাহে এটা নিয়ে একটা সেমিনার করছি যে আমাদের ডিরাডিকালাইজেশনের স্ট্র্যাটেজিটা কি হবে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে। আমরা জামাতকে, আমেরিকানরা জামাতকে মডারেট ইসলামিক পার্টি বলবে। আমাদের বেগম খালেদা জিয়া খালি তো মডারেট না, একেবারে তার সঙ্গে ঘর করবেন। প্রধানমন্ত্রী যদিও বারবার বলছেন, আমরা গত 3 বছর ধরে শুনছি, তিনি বলেছেন বহুবার জামাতে ইসলামী একটা সন্ত্রাসী সংগঠন, কিন্তু তার নীতি নির্ধারকরা কি সেটা বিশ্বাস করেন? তার দলের অন্যান্য নেতারা কি সেটা বিশ্বাস করেন? তাই যদি হবে, জামাত যদি সন্ত্রাসী দল হবে, তো সন্ত্রাস বিরোধী আইনে কেন জামাত নিষিদ্ধ হচ্ছে না? 71-এর না হয় ওটা ঝুলিয়ে রেখেছেন আমাদের আইনমন্ত্রী, তিনি আইন সংশোধন করবেন, তারপর 71-এ গণহত্যার জন্য জামাতের বিচার হবে। তো চলমান সন্ত্রাস, যেটা 3 বছর ধরে আমরা জামাতের যে সন্ত্রাসের রেকর্ড দেখছি, সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা দেখছি, এ তো সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আপনি জামাত নিষিদ্ধ করতে পারেন, জামাতের বিচার করতে পারেন। সন্ত্রাস বিরোধী আইনের প্রত্যেকটা ধারা আপনি জামাতের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তো সমস্যা হচ্ছে ওইখানে, আমরা সন্ত্রাসের দর্শন দেখছি না, রাজনীতি দেখছি না, আমরা মাঠ পর্যায়ের কর্মী দেখছি। তামিমকে দেখছি, এখন মেজর জিয়াকে খোঁজা হচ্ছে, জিয়াকে খুঁজবো, তো জিয়াকে হয়তো ধরাও হবে, মারাও হবে, তারপর কি হবে? আরেক জিয়া গজাবে, আরেক 10টা এই তামিম গজাবে। বিষয়টি মানে এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো যেভাবে মানে নেতার একজনের পর আরেকজন, দর্শনটা টিকে থাকলে, দর্শনটা যদি টিকে থাকে, দর্শনটাকে যদি ধ্বংস না করা যায়, পরবর্তীতে আবার কিভাবে গড়ে ওঠে, সেই বিষয়টি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে বলবেন? আপনি তো দেখেছেন যে এই যে 1998 সালে জেএমবি সৃষ্টি হওয়ার পরে জেএমবির নেতা ছিলেন শায়েখ আব্দুর রহমান, তার সাথে ছিলেন সিদ্দিকুর রহমান ওরফে বাংলা আজকে তো একটা দৈনিকে আপনার বক্তব্য দেখলাম, প্রথম পাতা ছাপা হয়েছে এটা। তো ছিলেন। তো তাদের তো ফাঁসি হলো 2007 সালের 29 মার্চ তত্ত্বাবধায়ক সরকারের সময়। তারপরে এই যেহেতু শিকড়, ওই যে দর্শক যে প্রশ্নটি করেছেন, শিকড় অটুট রয়েছে। অর্থাৎ জামাত এই উগ্র ধর্মান্ধ রাজনীতি যেখান থেকে এটার উৎপত্তি হচ্ছে, বা মদতদাতা, মদতদাতা আমি বলবো না, আমি যেখান থেকে উৎপত্তি হচ্ছে, শুধু মদত দেওয়ার একটা আরো ফ্যাক্টর আছে, মদত দিচ্ছে অনেকেই, অনেক বাইরের ফ্যাক্টর আছে। এখানে পাকিস্তান সরাসরি বাংলাদেশের জঙ্গিবাদে মদত দিচ্ছে, সেটি আরেকটি ফ্যাক্টর। কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা এই শিকড় উৎপাদন করতে পারতাম, তাহলে কিন্তু এটা হতো না। সুতরাং কি হলো, আমরা দেখলাম 2006 সালে পরে যখন অ্যারেস্ট হলো ওই দুইজন, মৌলানা সাইদুর রহমান হলেন হলো ইয়ার নেতা, জেএমবির নেতা। তো মৌলানা সাইদুর রহমান কি, আপনি দেখেন সমস্ত তথ্যপত্র, উনি যখন ধরা পড়লেন 2010 সালে, তার আস্তানায় যে ডকুমেন্ট, কাগজপত্র পাওয়া গেল, আপনাদের এই মিডিয়ার মানে মানে ইসে আমরা দেখলাম, একেবারে সেই ক্যামেরা দিয়ে এরকম ধরালো যে উনি 2006 সালের আগ পর্যন্ত জামাতের মৌলভীবাজারের শাখার আমির ছিলেন। ওনার বাড়ি হলো হবিগঞ্জে, জন্ম হবিগঞ্জে, উনি লেখাপড়া করছেন মৌলভীবাজারে, উনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এক সময়, সেখান থেকে উনি বিয়ে করছেন মৌলভীবাজারে, সেই সুবাদে উনি জামাতের আমির হলেন মৌলভীবাজার শাখার। তা 2006 সালের পরে ওই দুইজন, শায়েক রহমান আর হলো সিদ্দিক রহমান, অ্যারেস্ট হওয়ার পরে সে হলো এই জেএমবির নেতা। তিনি যখন ধরা পড়লেন 2010 সালে, তখন আপনাদের সাংবাদিকরা যায়, তখন যখন জামাতের নেতারা মতিউর রহমান নিজামী বা অন্যদেরকে যখন জিজ্ঞাসা করলেন, অন্য নেতাদের, তখন বলে না, ওকে তো আমরা বহিষ্কার করছি। তো এই 4 বছর যে সে জেএমবির কার্যক্রম চালালো, এর মধ্যে কিন্তু কেউ জামাত তাকে থেকে বহিষ্কার করছে তার কোনো খবর ছিল না। যখন ধরা পড়লো তখন বললো বহিষ্কার করলো। সুতরাং দেখেন, তাহলে সাইদুর রহমানের পয়দা হলো, তারপর সাইদুর রহমান অ্যারেস্ট হলো। তা আমি কি দেখলাম, ওইখানে
চট্টগ্রামের পুলিশের খবর হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিমকে সংগঠিত করছে জামাত শিবির চট্টগ্রাম। এবং আপনি যদি খোঁজও দেখেন, আপনাদের সাংবাদিকরা তথ্য অনুসন্ধানী রিপোর্ট যারা করেছেন, এই জেএমবির 80% সদস্য হলো ছাত্র শিবিরের ক্যাডার। আর সাহেবের যে কথাটা বললেন যে জামাত জড়িত, তার কোনো তথ্য আছে কিনা, আপনি এর থেকে কি তথ্য চান? এই যে কল্যাণপুরে যে জঙ্গিরা নিহত হলো, তার মধ্যে একজন ছিল জুবায়ের, হ্যাঁ, তো তার বাড়ি কুমিল্লায়, তার ফাদারের নাম আব্দুল কাইম। সে পুলিশের কাছে না, পুলিশের কাছে বললে পুলিশ তথ্য দিলে অনেক সময় আমরা সন্দেহ প্রকাশ করি। ডেইলি স্টারের প্রতিবাদের কাছে বলেছেন যে আমার ছেলেকে এই জামাত করবার জন্য তার আর এক ভাইয়ের ছেলে জামাত করে, সে তার নাম হলো আপনার বাহাদুর, সে জামাত করার জন্য নিয়ে গেছে, সে আমার ছেলেকে জঙ্গি বানিয়েছে। জামাতের মতো একটা ক্যাডার ভিত্তিক দল, যারা রেজিমেন্টেড দল, তাদের সেন্টার থেকে হুকুম না হলে এই তৃণমূল পর্যায়ে তারা কি এই জামাতের ছাত্র শিবিরের লোকজন যে এই জেএমবিতে জয়েন করে, এই কথা যারা জামাতের রাজনীতি, জামাতের যে গঠন প্রক্রিয়া, এদের যে ইতিহাস লিগেছি যারা জানে, কেউ এটা বিশ্বাস করবে না। সুতরাং এখানে কিন্তু স্পষ্ট হয়ে থাকে। তারপরে দেখেন, আপনার মনে আছে ওই যে 2015 সালে আপনার এই যে মিরপুরে এসআই ইব্রাহিমকে হত্যা করা হলো, সেই হত্যাকাণ্ডে ওই ছুরি মারা হলো, ওই বাস থেকে ধরা পড়লো মাসুদ রানা নাম করে একজন, সেই মাসুদ রানা ধরা পড়লো, আর এনামুল কবির নাম করে সে দৌড়িয়ে পালিয়ে গেল, যে আসলে ছুরি হত্যা করছিল। মাসুদ রানা কিন্তু বগুড়া ছাত্র শিবিরের সদস্য, এবং পরে জানা গেল ওই এনামুল কবির হলো আদমদিঘি ছাত্র শিবিরের সভাপতি। সে এই কাজটি করেছে কি জন্য, যে আগামীতে জামাতের যে হবে ছাত্র শিবিরের যে সম্মেলন হবে, সেখানে সে জেলার সভাপতি হতে পারে, এরকম একটি কার্যক্রম যে চালাতে পারে। এখানে এইভাবে হাতে নাতে একেবারে ধরা পড়ার পরে, তথ্যপত্র পাওয়ার পরে কেউ যদি বলে যে জামাত যে এই জঙ্গি তৎপরতায় জড়িত, তার কোনো তথ্যপত্র নেই, তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে এর অন্য কোনো উদ্দেশ্য আছে। সেটা রাজনৈতিক হতে পারে, সেটা ভূ রাজনীতির কোনো খেলা হতে পারে, অন্য কিছু হতে পারে। সুতরাং এইখানে এই বিষয়টি স্পষ্ট যে শিকড় যদি উৎপাদন করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই ধর্মাশ্রয়ী উগ্র ধর্মবাদী যে রাজনীতি, এটি কিন্তু আমাদের বন্ধ না করা পর্যন্ত এটি বাংলাদেশ থেকে যাবে না, এটি অটুট থাকবে। আপনি ধরবেন, মারবেন, জেল হবে, ফাঁসি হবে, আবার রিক্রুটমেন্ট হবে, প্রশিক্ষণ হবে, অর্থায়ন হবে, মোটিভেশন হবে, তারা অস্ত্র নিয়ে আবার মাঠে নামবে। জি, এই জিনিসটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা যেটা বললেন জেনারেল শিকদার, এটা তো একটা আছে যে এটা মানে এটা সবাই জানে। আমার তো বিশ্বাস যে বিএনপির ভেতরের অনেক লোকই জানে যে হ্যাঁ, বিশ্বাস করে যে এই যে সন্ত্রাস জঙ্গিবাদের পিছনে জামাত আছে, কিন্তু সেই জামাতের কর্মকাণ্ডকেই যখন আবার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে যখন এইভাবে বলা হয় যে এই জঙ্গিবাদের বিষয়ে যখন বলা হয়, বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়, তো বিএনপি তো সেই জামাতের পক্ষেই বা সেই সন্ত্রাসের পক্ষেই কথা বলে, এরকমই তো প্রতিমান হয়েছে। বলুন, বিএনপিতে তো আপনার প্রচুর আছে, বিভিন্ন সময় কথাও বলেছে যে বিএনপি জামাতের সঙ্গ ছাড়া। কিন্তু বিএনপি আওয়ামী লীগ আপনারা জানেন যে এখানে তো সিদ্ধান্ত হয় এক জায়গা থেকে, তো সেখান থেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বলেন, যে কোনো পার্টি বলেন, ছোট পার্টিও বলেন, এখন সব পার্টিতে আপনার এক নেতা, এক পার্টি, আর বাকিগুলো সব, আমার ব্যক্তিগত ভাষা আমি মাপচেই বলছি, কর্মচারীর মতো। তা আমি যেটা বলছি, যে যেটা বলছিলেন জেনারেল সাহেব, যে ফাঁসি দিলে অমুক দিয়ে, ফাঁসি তো হচ্ছে না, কারণ 53 জন ফাঁসির সন্ত্রাসী, ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, এটা হায়ার কোর্টে ঝুলে আছে। এই জেএমবি বলেন, হরকাতুল্লাহ বলেন, 3 বাহিনীর 3 প্রধান, তাদের বিচারের হোম মিনিস্ট্রির থেকে এটা ক্লিয়ারেন্সই দেওয়া হয় না। তারা বলে যে এটা আমরা জানি না, কোর্ট বলে আমরা জানি না, কোর্ট বলে পারমিশন লাগে, এটার ব্যাপারে ঝুলে আছে। তো 6 জন মাত্র এ যাবৎকালে 6 জন জঙ্গির ফাঁসি হয়েছে, অথচ আমরা বলি জঙ্গি সারা দেশে, জঙ্গির উৎপাত একটা সারা জাতিকে উৎপীড়িত করে ফেলছে, কিন্তু এই পর্যন্ত বিচারে মাত্র 6 জনের ফাঁসি হয়েছে। সুতরাং আইনের দিকেও কিন্তু আমরা খুব একটা সবল ভূমিকা পালন করতে পারছি এমনটিও না, জাতীয় ঐক্যও নাই। এদিকে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো হয়েছে যে যেটা ভিন্ন ভিন্ন মতের আপনার প্রায় 10-11 প্রকার চিন্তার মানুষ তৈরি করছে। এবং এখানে আপনি দেখেন যে এই যে মাদ্রাসা বলেন, এই মাদ্রাসারও শিক্ষা কয়েক প্রকার আছে, যেখানে সায়েন্সের সাথে কোনো সম্পর্ক নেই।
তো সুতরাং শিক্ষা ব্যবস্থাটাকে শুধু সায়েন্স না, দেশত্ববোধের সাথে সেটা তো সম্পর্ক আছে, নেই, দেশ সেটা তো সাথে আছে। সম্পর্ক নাই। তো এই জন্য আমি বলছি যে আলাদাভাবে আমাদের দেশে, ধরেন সারা দেশে আমার ধারণা যে জায়গায় এসে এই যে জঙ্গিটাকে, জঙ্গি হচ্ছে আপনার আপনার সাম্প্রদায়িকতার সংগঠিত চূড়ান্ত রূপ, আমরা কিন্তু সেই জায়গায় পা দিয়েছি এবং এই মতের সমর্থক অনেক আছে দেশে। সুতরাং সারা বিশ্বেও যদি জঙ্গিবাদ উৎপাটন হয়, বাংলাদেশে টিম টিম করে হলেও এটা জ্বলতে থাকবে। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থা, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে এইসব জাতীয় সংকটে ঐক্যমতে আনতে হবে। সেখানে অবশ্যই সহযোগিতা না, সেখানে আপনি তো একবারে ধরেন আমরা এখানে 4 জন বসে আছি, 2 জন একদিকে, আমরা 2 জন একদিকে, এই 2 জনের ভিতরে আমরা দেখি যে কাছাকাছি নেওয়া যায়। বিএনপির পক্ষ থেকে বা বিএনপির পক্ষ সমর্থন করে বা বিএনপির প্রতি নমনীয় এরকম ধরনের বুদ্ধিজীবীরাও বিএনপির শীর্ষ নেতৃত্বকে বারবার বলেছে যে আমাদের সঙ্গে ত্যাগ করতে, কিন্তু তাদের কথা পাত্তা পায় না। আমরা শ্রদ্ধেয় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের কথা জানি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কথা জানি, বলা হয়েছে, কিন্তু পাত্তা তো পায়নি। না, পাত্তা পায় নাই। তাদের একটা হিসাব আছে যে হয়তো যে এখন জামাতকে তারাও তো বলে, আমি দেখছি ভিতরে কথা বলতে, যে সরকার কেন বাতিল করে, তাদেরকে তো বাতিল করবে না, এবং আইনমন্ত্রী বলেই দিছে যে জামাতকে ব্যান করা হবে না, এটা কোর্ট বিচার করবে। যে হ্যাঁ, এটা মানে জামাতকে নিয়ে টানা হেঁচড়ার খেলা, এইটাই কি শুধু না? বিএনপির ব্যাপারে যেটা পরিষ্কার আমার বক্তব্য, যে ঠিক আছে তারা আওয়ামী লীগ তাদেরকে ডাকছে না, তো তারা কি জঙ্গিবাদ বিরোধী কোনো গণসচেতনতামূলক কোনো কর্মসূচি হাতে নিয়েছেন? দেশের সবচেয়ে জ্বলন্ত সমস্যা এখন এইটা। তারা এইটা নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। তারা তো তাদের নিজেদের মতন, তাদের ঘরানার তো মানুষ আছে তো আরো যারা আওয়ামী লীগ করে না। এমনকি তারা তো যদি এখন যদি আমি তো মনে করি তারা সিপিবি বা অন্য যে বাম দলগুলো তাদের সঙ্গেও কি এটা নিয়ে কথা বলেছে যে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে ডাকছে না বা আওয়ামী লীগ যেহেতু এ ব্যাপারে ঐক্যের পক্ষে, আমরা একটা উদ্যোগ দেখেছি, কাদের সিদ্দিকীর সাথে কথা বলেছে, বিভিন্ন দলের সাথে কথা বলেছে, ফলটা কি হয়েছে? সবাই তো কাদের সিদ্দিকী থেকে শুরু করে সবাই তো একটাই কথা বলেছেন, আপনারা জামাত ছাড়ুন। সেইখানে তো বিএনপি যাবে না, জামাত ছাড়তে পারবে না, কারণ বিএনপি বলুন জামাত বলুন সবার টিকি বাধা আছে পাকিস্তানের আইএসআই এর কাছে। আইএসআই যদি নিয়ন্ত্রণ হয়, সবকিছু নিয়ন্ত্রণ করছে সেখান থেকে, তো এইখানে সমস্যা আমাদের ওই জঙ্গি মৌলবাদ সন্ত্রাস যাই বলুন না কেন, রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় তখনই তারা আসতে পারবে যদি আমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ৭১-এর ব্যাপারে যদি আমি একমত হই। এখন তো ৭১ নিয়েই তো প্রশ্ন লাগছে, বিএনপির প্রধান তো মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করে বসে আছেন, শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করছেন, শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে টিটকিরি পাচ্ছেন। তো এই ঘটনাগুলো তো প্রমাণ করছে কি যে বাংলাদেশকে ৭১ পূর্ব যুগে ফিরিয়ে নেওয়ার যে এজেন্ডা নিয়ে যেটা পাকিস্তান মাঠে নেমেছে ৭২ সাল থেকে, জামাত বিএনপি নিষ্ঠার সঙ্গে সেটা অনুসরণ করছে। আমাদেরকে এখন চিন্তা করতে হবে জাতীয় ঐক্য বলতে আমি সেটাই বোঝাই, ৭১-এ যেটা হয়েছিল ওই স্বাধীনতা বিরোধীরা একদিকে, স্বাধীনতার পক্ষে যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তারা একদিকে। এখন বিএনপিকে বেছে নিতে হবে তারা কোন দিকে তারা স্বস্তি বোধ করেন। এখন পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি তারা পাকিস্তানের দিকেই তাদের হচ্ছে ঝোঁকটা হচ্ছে, সেইখানে পাকিস্তানের ন্যারেটিভস, পাকিস্তানের বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে, সেটাই হচ্ছে বিএনপির বয়ান। নেতৃত্বে এটা যে আজিজুর ঠিকই বলেছেন, সবকিছু তো তারেকার বেগম জিয়া নির্ধারণ করছেন, এখানে অন্য কারোই কোনো বক্তব্য আছে বিএনপির কোথাও? কারো কি কোনো বক্তব্য সেখানে দৃশ্যমান? বড় বড় নেতারা হয় বসে গেছেন, না হলে ওই যে ব্যারিস্টার হুদার মতন এরা দল থেকে বেরিয়ে গেছেন। বিএনপিতে জিয়াউর রহমানও যাদেরকে নিয়ে, যেসব মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে দল করেছিলেন, একজনও কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নেই। সমস্যাটা হচ্ছে ওইখানে। 93 সালেও বিএনপির মধ্যে যতটুকু জামাত বিরোধিতা আমরা দেখেছিলাম, আমরা যখন নির্মূল কমিটি করলাম, ওই যে রাজশাহীতে রিমুকে হত্যা করা হলো, হ্যাঁ বিএনপি বলেছিল, পার্লামেন্টে বলেছিল জামাত সন্ত্রাসী দল, হ্যাঁ সেখানে তারা সেখানে আওয়ামী লীগের সঙ্গে 4 দফা চুক্তিও করেছিল। কিন্তু আজকের বিএনপি, জামাত আমন্ড গিলে খেয়েছে বিএনপিকে, সিন্দাবাদের দৈত্যের মতো বিএনপির ঘাড়ে বসে আছে। বিএনপির একক সিদ্ধান্ত নেওয়ার কোনোই ক্ষমতা নেই।
সুতরাং আমাদের তো লড়ে যেতে হবে। বিএনপি কবে আসবে আমার জাতীয় সংলাপে, কবে তারা এখানে জামাত ছাড়বে, সেজন্য আমি বসে থাকবো? আমরা আমাদের কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে সচেতনতা। এটা যে আমরা দর্শকও যেটা বলে, রাজিজও বলে, সমস্যাটা তো বহুমাত্রিক। আমাকে এটা প্রশাসনিকভাবে মোকাবেলা করতে হবে। রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনে জামাত বসে আছে, আইনিভাবে ওই যে আইনের যে সমস্যাগুলো বললেন, কেন কোর্টে বলুন, বিচার আদালতে বলুন, বিচারক বলুন, আবার যারা ওই যে মামলা তদন্তকারী বলুন, সব জায়গায় তো জামাতের লোকজন সব বসে আছে। সেজন্য জামিন হচ্ছে, ধরছে, জামিন হচ্ছে, বেরিয়ে আসছে, কিংবা ফাঁসি হচ্ছে, আপিল হচ্ছে না, আপিল হলেও সেটা স্থগিত থাকছে। নানা ধরনের প্রশাসনিক টানাপোড়েন আছে। রাজনৈতিক ব্যাপারে তো বললামই আগে যে আমাদের তো জামাত নিষিদ্ধের কোনো বিকল্প নেই। অর্থনীতি, জামাতের এই যে বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য, একটু কি আমরা স্পর্শ করেছি সেখানে? হাজার হাজার কোটি টাকার সম্পদ জেনারেট করছে তো তারা বাংলাদেশ থেকে, বাইরে থেকে যেটা আসছে। এখন পর্যন্ত বলা হয়েছে রাবেতা আল ইসলাম, এটা খালি বাংলাদেশে না, বিশ্বের সর্বত্র জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের যে মদত অর্থায়ন করছে, রাবেতা তো বহাল তবিয়ত এখানে আছে। আরো যে সংগঠনগুলো মধ্যপ্রাচ্যে যে ডোনার, এই বিষয়টি নিয়ে জেনারেল শিকদার আপনার কাছে আসছে যে সাহেব কিন্তু প্রায় প্রতিটি আলোচনাতে এটা বলছে সরকারের রন্ধ্রে রন্ধ্রে জামাত বসে আছে এবং এই জন্যই কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা হয়তো ফোর্স প্রয়োগ করছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে পরিবর্তনগুলো দরকার সেগুলি করা যাচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি একেবারে একমত, এবং শুধু এটা কিন্তু আমার বা আমাদের কথাই নয়। আপনার নিশ্চয়ই মনে আছে গোলাম আজমের যখন রায়টি হলো আমাদের ট্রাইব্যুনাল থেকে, ট্রাইব্যুনাল কিন্তু সেখানে স্পষ্টভাবে পর্যবেক্ষণ দিয়েছিলেন যে 1975 সালের পর থেকে এই যে যুদ্ধাপরাধী বা এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে একটি পক্ষ, যেটি পাকিস্তানিকরণের জন্য বাংলাদেশে প্রচেষ্টা চালিয়েছে রাষ্ট্র ক্ষমতায় বসে, এবং যাদেরকে দেশের সর্বোচ্চ আদালত অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে অভিহিত করেছেন, অবৈধ রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করেছেন, তারা সেখান থেকে শুরু করে এই মনোভাবপূর্ণ এই জামাত বলেন, পাকিস্তানপন্থী বলেন, তারা ঢুকেছে। এবং তাই যদি দেখেন 25-30 বছরে তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, টপ থেকে বটম পর্যন্ত তারা বসে আছে। এবং সেজন্যই কিন্তু ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেছিলেন যে এই বাংলাদেশকে যদি আমরা শুধু যুদ্ধাপরাধীদের বিচার শেষ করলে হবে না, যদি আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পেতে চাই, তাহলে সরকারকে, রাষ্ট্র বলতে কিন্তু সবাইকেই বোঝায়, সব রাজনৈতিক দলকেই বোঝায়, ঐক্যবদ্ধ হয়ে এই যে শস্যের মধ্যে ভূত আমরা অনেক সময় বলি, যে ভাষাটা আমরা ব্যবহার করি, যারা আছে তাদেরকে এই রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে নিষ্ক্রিয় করতে হবে। তারা কিন্তু নিষ্ক্রিয় কথাটা বলেছেন, তারা কিন্তু তাদেরকে মেরে ফেলা, কেটে ফেলা, ফাঁসি দেওয়ার কথা বলেননি, নিষ্ক্রিয় করতে হবে। যদি তাদেরকে নিষ্ক্রিয় না করা যায়, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে চেক পয়েন্ট থাকে, সেই সমস্ত জায়গায় তারা যখন বসে থাকবে, তখন ওই আজিজ ভাই যেটা বললেন, শারীরিকভাবে যেটা বলবেন, ফাইল আসবে মন্ত্রণালয় থেকে, অনুমতি যায় না, ই হবে আদালতে, প্রসিকিউশন ঠিক হয় না, চার্জশিট ঠিক হয় না, আসামি জঙ্গি খুঁজে পাওয়া যায় না, এই ঘটনাগুলি ঘটতে থাকবে এবং সেটাই ঘটে যাচ্ছে। এবং আপনার আদালত থেকে জামিন পাওয়ার পরে একাধিকবার এই যে ফারাবি নাম করে একজন, সে একাধিকবার জামিন নিয়েছে, একাধিকবার সেই কাজ করে, তারপরে সে জামিন পেয়ে যায়। হ্যাঁ, আর আমরা তো আপনাদের পেপারে আমরা ছবি দেখেছি একসঙ্গে। কি ছবি দেখেছি? যে মাওলানা সাইদুর রহমান, সে হলো জেএমবির প্রধান, আর এই যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হলো জসিমউদ্দিন, তারা দুইজনে একসঙ্গে বসে এই বোরহানি তারা সলা পরামর্শ করছে সেই জেলখানার ভিতরে বসে। এটা কিভাবে হয় এবং কিভাবে তারা জেলখানা থেকে নির্দেশনা দেয়, মোবাইল ব্যবহার করে, এই সমস্ত কিছু যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই কথাটি প্রতিষ্ঠিত হয় যে এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এরা আছে। তো প্রচেষ্টা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, এই দেশের মানুষের পক্ষ থেকে চলছে। তো সেটি কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার, যার জন্য আমাদের অনেক কিছুই করতে হবে। শেষ 1 মিনিট আপনাদের তো সার্বিক রাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা চলছে বা আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা চলছে, তো আমাদের মানে প্রধান বিরোধী দল থেকে যদি এ ধরনের কথা আসে, সেই চেষ্টার মধ্যে তো একটা ধাক্কা লাগে, কি বলবেন? চেষ্টা আমি ঠিক পুরোপুরি একমত না, কারণ চেষ্টাটা পূর্ণাঙ্গ না, একপক্ষীয় চেষ্টা। এনারা ভাবছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জাতীয় ঐক্য হয়ে গেছে। তো ঐক্য যদি হয়ে যায় তাহলে তো 100 লোক এক হয়ে গেছে। তো ঐক্য তো জাতি তো অর্গানাইজ করতে হয়, মুক্তিযুদ্ধে তো নেতৃত্ব দিতে হয়েছে, জাতি তো এক হয়েছিল সেখানেও, তারপরেও 27% জাতি এক হয়েছিল, আবার বিরোধীও ছিল না, 27% লোক
বিপক্ষে ভোট দিয়েছে, জি কিন্তু মেজরিটি তাদের ভয়েস ছিল না, এখন তো ভয়েস আছে। সুতরাং এখানে তো আপনার যদি মনে করেন, এখন তো আমরা যতই বলি রাজনৈতিক স্লোগান, এটা পাকিস্তান হবে, অমুক হবে, যারা মুক্তিযুদ্ধ করছে তারা কোনোদিন এটা বিশ্বাস করে না। বাংলাদেশ পাকিস্তান হবে এটা কোনোদিনই কোনো মুক্তিযোদ্ধা বিশ্বাস করতে পারে না। এই স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করার কোনো প্রয়োজন নেই। এখন আমার কথা, জাতিকে ঐক্যবদ্ধ করার যতটুকু ছাড় দিয়ে সম্ভব ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। শেষ একেবারে শেষ কথাটা না, এটা আজিজ সাহেব যেভাবে বললেন, আমরা যদি হাল ছেড়ে দিয়ে বসে থাকি, তুরস্কের দিকে তাকিয়ে দেখুন, কামাল আতাতুর্কের তুরস্কে 14 বছর ধরে জামাতের জ্ঞাতি ভাইরা ক্ষমতায়, এখন তারা খিলাফতের স্বপ্ন দেখছে, খিলাফতে ফিরে যাবে। সুতরাং বসে থাকলে হবে না যে আমাদের ইসে নিয়ে, আত্মসন্তুষ্টি নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা কখনো হবে না। পৃথিবীতে বহু ইতিহাস এরকম আছে, মিশরে আমরা দেখেছি। তো আমাদের এখন কথা হচ্ছে, জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ যা করছে, আইন শৃঙ্খলা বাহিনী যেটা করছে, শক্তি প্রয়োগ যেটা, এটা দরকার আছে সাময়িকভাবে, কিন্তু আখেরে যেটা দরকার একটা বিমৌলবাদীকরণ কৌশলপত্র, ব্যবস্থাপনাপত্র, এইটার কিন্তু অভাব সেটা করতে হবে। তার আগে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড যেটা করছে, এইটাকে অন্ততপক্ষে আমরা যেন না না নিঃসন্দেহে, আপনি কদিন আগে দেখেছেন, আমি এই যে কদিন ধরে ভারতের টেলিভিশনগুলোতে একটা বিজ্ঞাপন দেখাচ্ছে, আমরা শেষ করব। আমি এটা বিজ্ঞাপনটার কথা বলি আপনাকে। সশস্ত্র বাহিনীর সদস্যরা বিজ্ঞাপনে দেখাচ্ছে, যেখানেই যাচ্ছে সাধারণ মানুষ, ফেরিওয়ালা থেকে শুরু করে টপ বস তাকে স্যালিউট দিচ্ছে এই কাশ্মীর যুদ্ধের প্রেক্ষিতে। তো এই যে জাতীয় ঐক্যটা, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কেন আমরা আমাদের পুলিশের এই অভিযানগুলোকে আমরা অভিনন্দন জানাবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ।